প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যে জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সোমবার সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ট্রাম্পের কথিত হিট লিস্ট বা শত্রু তালিকায় এবার যুক্ত হয়েছে তার ও তার স্ত্রী জেনিফার সিবেল নিউসমের নাম। কোনো অপরাধের প্রমাণ ছাড়াই ফেডারেল এজেন্টরা তার পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনদের বিষয়ে তদন্ত চালাচ্ছে বলে অভিযোগ করেন এই ডেমোক্র্যাট। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ এবার নতুন মাত্রা পেয়েছে। সোমবার এক ভিডিও বার্তায় নিউসম অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন তার এবং তার পরিবারের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তার দাবি, ফেডারেল এজেন্টরা তার বন্ধু ও সাবেক কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করছে এবং বহু পুরনো নথি ও রেকর্ড পর্যালোচনা করছে। ভবিষ্যৎ প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা থাকায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করেন নিউসম। স্যাক্রামেন্টোর ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নির অধীনে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে গভর্নরের স্ত্রী জেনিফার সিবেল নিউসমের কর সংক্রান্ত বিষয় রয়েছে বলে জানা গেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জলবায়ু পরিবর্তন, অভিবাসন নীতি এবং ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে দুই নেতার বিরোধ আরও বেড়েছে। এর আগে নিউসমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নিয়েও মন্তব্য করেছিলেন ট্রাম্প। এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের সাবেক অ্যাটর্নি টাই কোব দাবি করেন, নিউসম সহ ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ তৈরি করতে পারেন ট্রাম্প। সমালোচকদের অভিযোগ, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার বেশ কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচক ফেডারেল তদন্তের মুখোমুখি হয়েছেন। এই তালিকায় রয়েছেন সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমি, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনের মতো পরিচিত ব্যক্তিরা। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এইসব তদন্ত রাজনৈতিক নয়, বরং আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। অভিবাসীদের দ্রুত বিতরণ করতে বিনা বিচারে আটকে না রাখার সাংবিধানিক অধিকার হ্যাবিয়াস কর্পাস কেড়ে নিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের গোপন নথি বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দমনে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগেরও পরিকল্পনা করা হয়। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হেইবারম্যান এবং জনাথন সোয়ানের নতুন বই রেজিম চেঞ্জের বরাতে এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, নথিপত্রহীন অভিবাসীদের দ্রুত বিতরণ করতে তাদের হেবিয়াস কর্পাস স্থগিত করার বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হয়েছিল হোয়াইট হাউসে। হেবিয়াস কর্পাস সংবিধানের আর্টিকেল 1-এ সংরক্ষিত শতাব্দী প্রাচীন একটি নাগরিক অধিকার, যার মাধ্যমে কাউকে আটকের পর তার যৌক্তিকতা ব্যাখ্যার জন্য সরকারকে বাধ্য করা হয়। অবৈধ অভিবাসীদের বিতরণ প্রক্রিয়া থেকে আদালতের হস্তক্ষেপ পুরোপুরি দূর করতে এই সাংবিধানিক অধিকার স্থগিতের প্রস্তাব করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। তবে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের অভ্যন্তরেই তীব্র মতবিরোধ দেখা দেয় বলে উল্লেখ করা হয় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। এতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইল্সকে একটি গোপন মেমো লিখেন স্টাফ সেক্রেটারি উইল শার্প। গত বছরের 29 এপ্রিল লেখা ওই মেমোতে তিনি সতর্ক করে বলেন, সংবিধান কেবল বিদ্রোহ বা আক্রমণের ক্ষেত্রেই হেবিয়াস কর্পাস স্থগিতের অনুমতি দিয়েছে, যা শুধুমাত্র কংগ্রেসই করতে পারে। কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি করা নিশ্চিতভাবেই বেআইনি এবং আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলেও সতর্ক করেন তিনি। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দমনে মিলারের সেনা মোতায়েন সংক্রান্ত ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের প্রস্তাব নিয়েও মেমোতে সতর্ক করেন শার্প। মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে 2 জন নিহত হওয়ার পর দেশজুড়ে প্রতিবাদ শুরু হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরিস্থিতি নিয়ন্ত্রণে এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেন। যদিও শীর্ষ কর্মকর্তাদের বিরোধিতার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসে হোয়াইট হাউস। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আইনের অধ্যাপক মেলিসা মারি বলেন, এই পরিকল্পনার মাধ্যমে সাংবিধানিক সুরক্ষাকে পাশ কাটিয়ে ক্ষমতা প্রয়োগের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে বর্ণনা করেছেন ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স পেডিয়া। ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে এই ঘটনার তদন্তেরও আশ্বাস দেন তিনি।
ঐতিহ্যবাহী হোয়াইট হাউসের সাউথ লনে ইউএফসি ফাইট আয়োজনে চরম অবমাননাকর বলে মন্তব্য করেছেন সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জে জনসন। সোমবার এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই আয়োজন হোয়াইট হাউসের ঐতিহাসিক মর্যাদা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে বুশ প্রশাসনের সাবেক পলিটিক্যাল অ্যাডভাইজার মার্ক ম্যাককিনন মনে করেন, তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর রাজনৈতিক কৌশল হিসেবেই ইউএফসির জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের সাউথ লনে ইউএফসি আয়োজন নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জে জনসন। তার মতে, দেশের ঐতিহাসিক ও রাজনৈতিক প্রতীকের জায়গায় এমন বাণিজ্যিক আয়োজন দেশের ঐতিহ্যের সঙ্গে যায় না। জনসন বলেন যে ভবনের করিডোর দিয়ে কিউবান মিসাইল সংকটের সময় প্রেসিডেন্ট জন এফ কেনেডি হেঁটেছেন, সেই জায়গাকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে দেখে তিনি হতাশ। তবে সমালোচনার পাশাপাশি এই আয়োজনকে ট্রাম্পের রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন অনেকে। স্লেপ ম্যাগাজিনের ম্যারি হ্যারিস এবং বুশ প্রশাসনের সাবেক উপদেষ্টা মার্ক ম্যাককিননের মতে, জেনজি এবং তরুণ পুরুষ ভোটারদের মধ্যে ইউএফসির জনপ্রিয়তা কাজে লাগানোর চেষ্টা করেছেন ট্রাম্প। আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা ও ডেমোক্রেটিক সাবেক কংগ্রেসম্যান ম্যাক্স রোজ অভিযোগ করেন, নিজের ব্যক্তিগত ভাবমূর্তি বাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ইতিহাসবিদ রুথ বেন গিয়াত বলেন, ট্রাম্পের রাজনৈতিক উপস্থাপনায় শক্তি প্রদর্শন ও সংঘাতের বিষয়টি বেশি গুরুত্ব পায়। তিনি একে অতীতের কর্তৃত্ববাদী রাজনৈতিক কৌশলের সঙ্গে তুলনা করেন। সাবেক ডিএইচএস চিফ অফ স্টাফ মাইলস টেলরও এই আয়োজনের সমালোচনা করেন। তার মতে, এটি শুধু রাজনৈতিক আয়োজন নয়, বরং জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল। ইভেন্ট শেষে এক ফাইটারের মন্তব্য নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। রিংয়ের মাইক্রোফোনে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করার পাশাপাশি সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই ঘটনায় সমালোচনা করেছেন দ্য বুলওয়ার্কের সিনিয়র প্রতিবেদক উইল সোমার। সমালোচকদের মতে, প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়ে এমন আয়োজন ভবিষ্যতের জন্য নতুন বিতর্ক তৈরি করতে পারে। আইন বিশ্লেষক মার্ক এলিয়াস প্রশ্ন তুলেছেন, এ ধরনের আয়োজনে আর্থিক সুবিধা কারা পাচ্ছেন এবং এতে জনস্বার্থ কতটা সংরক্ষিত হচ্ছে। কৃষ্ণাঙ্গ ভোটারদের কণ্ঠস্বর রোধ করতে রিপাবলিকানরা আসন পুনর্বিন্যাসের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক সেনেটর রাফায়েল ওয়ার্নক। সোমবার এমএস নাউকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুপ্রিম কোর্টের পক্ষপাতমূলক আচরণের কারণে উগ্রপন্থীরা উৎসাহিত হচ্ছে। অন্যদিকে ফুলটন কাউন্টি বোর্ড অব কমিশনার্সের চেয়ার রব পিয়ার্স অভিযোগ করেছেন, নানা চেষ্টার পরও 2020 সালের নির্বাচনে নিজের পরাজয় ঠেকাতে না পারার পর থেকেই তাদের লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প। আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের জন্য চলতি সপ্তাহে বিশেষ অধিবেশনে বসছে জর্জিয়ার আইনসভা। ডেমোক্র্যাটদের আশঙ্কা, এর ফলে স্টেটটি থেকে হাউজে তাদের 5টি আসনের মধ্যে 3টি আসনই বাদ পড়ে যেতে পারে। এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিয়ার ডেমোক্রেটিক সেনেটর রাফায়েল ওয়ার্নক বলেন, যেখানে স্টেট সরকারের উচিত বাসিন্দাদের জীবনমানের উন্নতি করা, সেখানে তারা সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে ব্যস্ত। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই এমন পরিস্থিতি দেখতে হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত তার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছে বলেও মন্তব্য করেন ওয়ার্নক। তিনি অভিযোগ করেন, সাদার্ন স্টেটগুলোর কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার এবং তাদের প্রতিনিধি কমানোর জন্য এই বৈষম্যমূলক সীমানা নির্ধারণ করছেন রিপাবলিকানরা। এদিকে জর্জিয়ায় নির্বাচনের ফল প্রকাশের মূল কেন্দ্রগুলোতে উভয় রাজনৈতিক দলের মনোনীত পর্যবেক্ষক প্রবেশ করতে দিতে একটি মামলা করেছে রিপাবলিকানরা। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সস্তা রাজনৈতিক চাল বলে মন্তব্য করেছেন ফুলটন কাউন্টি বোর্ড অব কমিশনার্সের চেয়ার রব পিয়ার্স। তিনি স্পষ্ট করে জানান, স্টেট কোনো ভোট গণনা করে না, পুরো কাজটি করে কাউন্টিগুলো। তাই এই ধরনের মামলা করার কোনো যৌক্তিক ভিত্তি নেই। পিটসের মতে, নানা ধরনের চেষ্টা সত্ত্বেও 2020 সালের নির্বাচনে নিজের পরাজয় ঠেকাতে না পারার পর থেকেই ট্রাম্প ফুলটন কাউন্টির উপর ক্ষিপ্ত। জর্জিয়ায় সবসময় সুষ্ঠু এবং স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বলে দাবি করেন তিনি। অন্যদিকে সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ম্যাক্স রোজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের কৌশল বোঝা কঠিন হয়ে গেছে। ম্যাক্স রোজ বলেন, ট্রাম্প রিপাবলিকান পার্টিকে এমন অবস্থায় রেখে যাবেন যেখানে শুধু চরমপন্থীরা দলে থাকবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, ইরানের সঙ্গে নতুন চুক্তি আগের সমঝোতার চেয়ে ভালো কিছু নিশ্চিত করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সোমবার এবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যুদ্ধ নয়, কূটনৈতিক পথেই দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে হয়। রাজনৈতিক বিশ্লেষক অ্যানি অ্যাপেল বামের মতে, ইরানের সঙ্গে একই ধরনের সমঝোতার সুযোগ থাকার পরও সামরিক সংঘাতের পথে এগিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার শিকাগোতে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার ঘুরে দেখেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। প্রেসিডেন্সিয়াল সেন্টারে রয়েছে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের ব্যক্তিগত ও রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি প্রেসিডেন্সিয়াল নিদর্শন এবং প্রচারণা স্মারকও। আগামী শুক্রবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই সেন্টার।
সস্ত্রিক প্রেসিডেন্সিয়াল সেন্টার পরিদর্শন করে এবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট বলেন, ইরানের সাথে হওয়া নতুন চুক্তি আগের চুক্তির চেয়ে ভালো হবে এই নিয়ে সন্দেহ রয়েছে তার আমলের চুক্তিটি ভালোভাবে কাজ করছিল বলেও দাবি করেন তিনি। ওবামা বলেন, নতুন এই চুক্তি প্রমাণ করে সময় নিয়ে কূটনৈতিক পদ্ধতি অবলম্বন করলে ৮০ থেকে ৯০% সমস্যার সমাধান হয়। এর ফলে মানুষকে অকারণ যুদ্ধের মুখোমুখি হতে হয় না। এদিকে ইউনিভার্সিটি অব মিশিগানের অর্থনীতির অধ্যাপক বেস্টি স্টিভেনসন মনে করেন, ইরান আমেরিকা চুক্তির ঘোষণার পর তেলের দাম কমতে শুরু করলেও মূল্যস্ফীতি সহজে কমবে না। এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান যুদ্ধের ফলে ভোগান্তির শিকার হয়েছে দেশের মানুষ। আরব আমিরাতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত বারবারা লিভ বলেন, ইরান আমেরিকার নতুন চুক্তি সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশিত হয়নি, ফলে অনেক বিষয়ই অজানা। দুই পক্ষ থেকেও এখন পর্যন্ত যা চলছে তা অনেকটাই অপপ্রচার বলে উল্লেখ করেন এই সাবেক কূটনীতিক। রাজনৈতিক বিশ্লেষক অ্যানি অ্যাপেলবামের মতে, একই ধরনের চুক্তি বারাক ওবামার আমলেও করা হয়েছিল। এমন চুক্তি থাকার পরও একটি ইচ্ছাকৃত যুদ্ধ শুরু করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।